উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ বিভাজন অধ্যায়ের কোষচক্র যে টপিকটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থীরা একটু তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। তো তাহলে প্রথমে আমাদের জানতে হবে কোষচক্র কি। তো কোষচক্র এটা বুঝতেই পারছো যে এটা একটা সাইকেলের মতো। চক্র মানে হচ্ছে সাইকেল। তাহলে সাইকেলটা কিভাবে হবে? সাইকেলটা হবে হলো যে ধরো একটা কোষ, এইমাত্র একটা কোষ বিভাজন শেষ করলো, কেমন, সাথে সাথে ওই কোষটা কিন্তু আবার বিভাজনে যাবে না। আবার যদি কোষ বিভাজনে যেতে হয় তাহলে তাকে কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। যেমন ধরো তোমরা এসএসসি পাশ করে এইচএসসিতে তোমরা ভর্তি হয়েছো এবং পরীক্ষা দেবে। তো কাজে তোমাদের কিন্তু এসএসসি এবং এইচএসসির মাঝখানে একটা বিশাল গ্যাপ দেওয়া হয়েছে। কিসের জন্য? ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। ঠিক তেমনি একটা কোষ যখন বিভাজন শেষ করে সাথে সাথে আরেকটা কোষ বিভাজনে যাওয়ার জন্য তাকে প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতিমূলক সময়টাকে আমরা বলি ইন্টারফেস। ইন্টারফেস তাহলে কি দাঁড়ালো? যে পরপর দুটো কোষ বিভাজনের মধ্যবর্তী যে দশা সেটাই হচ্ছে ইন্টারফেস। তাহলে দেখো, একবার কোষ বিভাজন হলো, তারপর আবার কি ইন্টারফেস, আবার কোষ বিভাজন হবে, আবার কি হবে? ইন্টারফেস হবে। তার মানে দাঁড়ালো, দেখো খেয়াল করো, কোষ বিভাজন হচ্ছে, তারপর আবার কি হচ্ছে? ইন্টারফেস হচ্ছে। এইভাবে যেহেতু একটা সাইকেলের মতো চলছে, একবার কোষ বিভাজন, একবার ইন্টারফেস, হ্যাঁ, সেই জন্য এটাকে আমরা বলি সেল সাইকেল বা কোষ চক্র। তার মানে হলো যে কোষ বিভাজন এবং ইন্টারফেসকে সমষ্টিগতভাবে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। ধরো এটা যদি মাইটোসিস হয় তাহলে এটা হবে কি বলো? এম ফেস। তাহলে এম ফেস প্লাস ইন্টারফেস, ইন্টারফেস, হ্যাঁ, ইজ ইকুয়াল টু সেল সাইকেল। হ্যাঁ, তো হাওয়ার্ড এবং পেল্ক নামক দুইজন সায়েন্টিস্ট 1953 সালে হাওয়ার্ড এবং পেল্ক নামক দুইজন সায়েন্টিস্ট এই চক্রটা আবিষ্কার করেছেন। সেই জন্য আবিষ্কারকের নাম অনুসারে এই চক্রকে হাওয়ার্ড এবং পেল্ক সাইকেলও বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা দেখো, পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে একটা কোষ মাত্র 5 থেকে 10 ভাগ সময় সে ব্যয় করে কোষ বিভাজনের জন্য, আর বাকি 90 থেকে 95 ভাগ সময় ব্যয় করে সে প্রস্তুতি নেওয়ার জন্য। তার মানে হলো ইন্টারফেস দশায় সে বেশিরভাগ সময় ব্যয় করে। তো কাজে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্টারফেস দশায় কিন্তু 90 থেকে 95 ভাগ সময় একটা কোষ ব্যয় করে নিজেকে তৈরি করার জন্য। হ্যাঁ, তো এবার তাহলে দেখো, এই যে একটা কোষ বিভাজনে যায়, তো কোষ বিভাজনে যাওয়ার জন্য বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ধরনের উদ্দীপকের প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু একটা কোষ বিভাজিত হবে না। তাহলে এখন আমাদের জানতে হবে যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে উদ্দীপক সেটা কি। তো প্রথমে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে সাইক্লিন, CYCLIN। সাইক্লিন একটা প্রোটিন। আর একটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। হ্যাঁ, এটা হলো একটা এনজাইম, সংক্ষেপে আমরা বলি CDK। তার মানে হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই যে একটা প্রোটিন এবং একটা এনজাইম, এই দুটো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। এই অভ্যন্তরীণ প্রভাবক যদি না থাকে তাহলে কিন্তু একটা কোষ বিভাজনে যাবে না। দ্বিতীয়ত হচ্ছে বাহ্যিক ফ্যাক্টর। বাহ্যিক ফ্যাক্টরের মধ্যে আছে কিছু হরমোন, আর এর সাথে লাগবে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এই দুটো উপাদান দরকার। এই দুটো উপাদান বাহ্যিক উদ্দীপনা কোষকে দেয়, ফলে কিন্তু কোষ বিভাজিত হয়। যেমন ধরো আমাদের যে রক্তকণিকাগুলো আছে, বোন ম্যারো থেকে যে লোহিত রক্তকণিকা তৈরি হয়, হ্যাঁ,
সেই রক্তকণিকা বোন ম্যারোর রক্তকণিকাগুলো তৈরির জন্য বোন ম্যারোতে যে কোষগুলো আছে সেই কোষগুলোকে উদ্দীপনা দেয় এই ফ্যাক্টরগুলো। এরপর আসো, আমাদের কোনো জায়গায় কোনো স্থান যদি কেটে যায়, তো কেটে গেলে কি হয়, আমাদের যে অনুচক্রিকা আছে এই অনুচক্রিকাগুলো মানে ক্ষত স্থানের চারপাশে যে কোষগুলো আছে সেই কোষগুলোকে উদ্দীপনা দেয় কিসের জন্য? সেল ডিভিশনে যাওয়ার জন্য। যে কারণে কিন্তু কি হয়, ক্ষতস্থানটা ভরাট হয়ে যায়, পূরণ হয়ে যায়। হ্যাঁ, তো এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক উদ্দীপক ছাড়া কিন্তু একটা কোষ বিভাজনে যাবে না, সেটা আমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থীরা এবার তাহলে খেয়াল করো যে ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়কে যদি আমরা দেখি, বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব এই পর্যায়টা 3টা ধাপের মাধ্যমে সম্পাদিত হয়। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে বিরাম 1 বা G1 দশা। দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন বা S দশা, এবং তৃতীয় যে ধাপটা সেটা হচ্ছে বিরাম 2 বা G2 দশা। তাহলে প্রথমে আমরা বিরাম 1 বা G1 দশা নিয়ে আলোচনা করব। বিরাম 1 বা G1 দশাতে একটা কোষের ভেতরে প্রথম যে উপাদানটা তৈরি হবে সেটা হচ্ছে সাইক্লিন। সেটা হলো সাইক্লিন। এই প্রোটিনটা যদি তৈরি না হয়, আমি আগেই বলেছি, তাহলে কিন্তু এই গ্যাপ 1 যে দশাটা আছে সেটা স্টার্ট হবে না। এই প্রোটিনটা তৈরি হওয়ার পরে এটা যুক্ত হবে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইমের সাহায্যে যুক্ত হবে। এই দুটো উপাদান একত্রে কি করবে, এই কোষ বিভাজনের যে বিষয়টা সেটা নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রিত হবে এই দুটো উপাদান দিয়ে। হ্যাঁ, সংক্ষেপে আমরা বলি সাইক্লিন সিডিকে যৌগ বলা হয়। তো এই দশায় একটা কোষ ব্যয় করে এই ইন্টারফেসের 90 থেকে 95% সময়ের 30 থেকে 40 ভাগ সময় সে ব্যয় করে। তার এই দশায় কি কি হয় সেটা আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে এই দশায় তৈরি হয় হচ্ছে আরএনএ, তারপরে তৈরি হয় প্রোটিন যেটা আমরা জানলাম, তারপরে তৈরি হয় হচ্ছে ডিএনএ অনুলিপনের জন্য, মানে রেপ্লিকেশনের জন্য, অনুলিপনের জন্য যে উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো তৈরি হয় এই দশায়। তাহলে বুঝতে পারছো যে G1 দশায় কি কি ঘটনাগুলো ঘটে। জি মানে হচ্ছে গ্যাপ, জি মানে হচ্ছে গ্যাপ, G1 মানে গ্যাপ 1 দশা। এই গ্যাপ 1 দশা যদি সম্পূর্ণ হয়ে যায়, এই উপাদানগুলো কমপ্লিট হয়ে যায়, তাহলেই কেবলমাত্র সেই কোষটা ডিএনএ অনুলিপন বা S দশায় অতিক্রম করে। তাহলে অনুলিপন বা রেপ্লিকেশন মানে হলো যে একটা ডিএনএ থেকে দুটো অপত্য ডিএনএ সৃষ্টির পদ্ধতি। হ্যাঁ, তো এই অনুলিপন দশায় যেটা হয় সেটা হলো একটা কোষ নিজেকে 30 থেকে 50 ভাগ সময় সে ব্যয় করে। আর ডিএনএ অনুলিপনের জন্য যে যে উপাদানগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু এই গ্যাপ 1 দশায় তৈরি হয়। এবং আমরা জানি যে ডিএনএ অনুলিপন হতে কি কি উপাদানের প্রয়োজন হয়, যেটা অলরেডি আমরা প্রথম চ্যাপ্টারে এটা আলোচনা করেছি এবং আমরা শিখেছি। এরপরে কোষগুলো যায় হচ্ছে বিরাম 2 বা G2 দশা। বিরাম 2 বা G2 দশায় যেটা হয় সেটা হলো যে একটা কোষ এই যে ডিএনএ অনুলিপনের পরে হ্যাঁ যে কোষ বিভাজনে যাবে, তো কোষ বিভাজনে যাবার জন্য একটা প্রস্তুতি দরকার, সঠিক প্রস্তুতি দরকার, এবং এই জন্য তার এনার্জি দরকার, প্রচুর এনার্জি প্রয়োজন হয়। এই জন্য এই দশা কিন্তু কি তৈরি হয়, এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয়। আর একটা হলো যে যেহেতু মাকুতন্তু তৈরি হবে, এই জন্য মাইক্রোতন্তু তৈরির জন্য মাইক্রোটিউবুলস, শব্দটা হলো টিউবুলস সৃষ্টি হবে। আর এখানে এই কাজগুলো সম্পাদিত হওয়ার জন্য একটা ফ্যাক্টরের প্রয়োজন হয়, যেটাকে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আমি আবারও বলছি, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয়। এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি না হলে এই বিরাম 2 থেকে মানে গ্যাপ 2 থেকে কোষটা কিন্তু কোষ বিভাজনে যাবে না, এখানে কিন্তু স্টপ হয়ে যাবে। তো কাজেই কোষ বিভাজনে যাওয়ার জন্য এই ফ্যাক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে শুরু হবে কোষ বিভাজন দশা। তাহলে কোষ বিভাজন দশা যেটা যদি মাইটোসিস হয়,
তাহলে মাইটোসিস শুরু হবে, যদি মেয়োসিস হয় তাহলে মেয়োসিস শুরু হবে, এবং সে ধাপগুলো আমরা পরবর্তীতে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বুঝতে পারছো যে তাহলে একবার কোষ বিভাজন হলো আর একবার ইন্টারফেস হলো। যেহেতু কোষ বিভাজন ইন্টারফেস সাইকেলই চলছে, এই জন্য এই চক্রকে আমরা বলি কোষ চক্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।